নির্বাচন বয়কট করা মানে তো আর পছন্দমতো প্রার্থীকে হুম, ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ নাই। আমরা অনেকেই মনে করেন, আমাকেও ব্যক্তিগতভাবে বাংলাদেশ থেকে অনেকে ফোন করেছিলেন এবং আ আমার রাজনৈতিক প্রতিপক্ষের অনেকেই জানতে চেয়েছেন। কারণ মিডিয়াতে এখন নানা ধরনের কথা হচ্ছে। কেউ হুম, বলছে আওয়ামী লীগের ভোট জামাত পাবে, কেউ বলছে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে। কিন্তু আমি আপনাকে একটা হুম, প্র্যাকটিক্যাল ঘটনা বলি। সেটা হচ্ছে আওয়ামী লীগের ভোট যারা আওয়ামী লীগ করে তারা কিন্তু ভোট কেন্দ্রমুখী হবে না। কারণ আওয়ামী লীগ কারা করে? এই একটা আপনি অরিজিনাল একটা পরিসংখ্যানে আসুন। ধরেন এখানে শাহীন ভাই আছে যারা আওয়ামী লীগের সেক্রেটারি, এরা উপজেলা চেয়ারম্যান ছিলেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন। তার সাথে একটা সম্পর্ক থাকারই কথা সবার সাথে। কারণ একটা নির্বাচনী এলাকায় যদি ৪ লক্ষ ভোটার থাকে, আমার কথাটা খেয়াল করবেন, সেখানে আওয়ামী লীগ সহ তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন মিলিয়ে সবগুলোর নেতা কর্মীর সংখ্যা কোনোভাবেই ৪,০০০ এর বেশি হবে না। কারণ আওয়ামী লীগের কমিটি ছোট। হুম, হুম, জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং একইভাবে অন্যান্য সহযোগী ভ্রাতৃত্ব সংগঠন। এখানে পদ-পদবী বিচার অনেক জায়গায় কিন্তু পূর্ণাঙ্গ কমিটিও নাই। অনেক জায়গায় কর্মী আছে। আপনি যদি সেটাকে ২ গুণ, ৩ গুণও ধরেন, ৪,০০০ এর বেশি ধরেন, তাহলেও ১২,০০০। হুম, হুম, এর বেশি কিন্তু নাই। কর্মী এবং নেতা মিলিয়ে এর বেশি কোনোভাবেই হবে না। তাহলে ৪ লক্ষ ভোটারে যদি ১২,০০০ কর্মী নেতা থাকে একটা নির্বাচনী কেন্দ্রে, ভোটার কিন্তু ৪ লক্ষ। তার মানে সেটা টোটাল ভোটারের 3%। কিন্তু বাংলাদেশে এমন একটি নির্বাচনী এলাকা নেই যেখানে আওয়ামী লীগের ভোট কমপক্ষে 32 থেকে 35% নেই। আমি যদি 30% ও ধরি, তাহলে আরো 27% ভোট আওয়ামী লীগকে মানুষ দেয়। তারা কারা? তারা কোনদিন আওয়ামী লীগের কোন পদ নিতে আসে না, হুম, হুম, কোন সুবিধা নিতে আসে না। তারা হচ্ছে যারা বঙ্গবন্ধুকে ধারণ করে, শেখ হাসিনাকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে। এরা মনে করে আওয়ামী লীগের নৌকাটা কে পেয়েছে? নৌকা যিনি এনেছেন তিনি কি নারী না পুরুষ, হিন্দু না মুসলিম এটাও দেখে না। এই যে 27% মানুষ অথবা 26% মানুষ, আমি যে আরো কমে 25% মানুষও ধরি, এই মানুষগুলোর মধ্যে একটা মানুষও ভোট কেন্দ্রে যাবে না। যদি আওয়ামী লীগ ইলেকশন না করে, ইলেকশন বয়কট করে। এখন এর বাইরে একটা সংখ্যা আছে মানুষের। ধরেন আমি যদি 35% আওয়ামী লীগ ধরি, ডেফিনিটলি 30% তো বিএনপি আছে, 65 জামাত হবে ৫ থেকে ৬% বাকি সব মিলিয়ে হয়তো আরো 10%, তাহলে 75 আর 25% মানুষ কিন্তু বাংলাদেশে কোন রাজনীতি করে না। হুম, এরা ভোটের আগে, বিশেষ করে জাতীয় নির্বাচনের আগে একটি দলের ম্যানিফেস্টো, একটি দলের প্রার্থীর ক্যারেক্টার, প্রার্থীর মানসিকতা, তার চরিত্র, তার হুম, অ্যাপ্রোচিং এগুলো দেখেই তাকে ভোট দেয়। হুম, এই 25% মানুষ রাজনীতি না করা, হুম, সেই মানুষের মধ্যেও আমার ধারণা বড় একটি অংশ ভোট কেন্দ্রে যাবে না। যেহেতু তারা ১ম দিকে অনেকের একটা বড় আস্থার জায়গা ছিল বিএনপি। কিন্তু ৫ই আগস্টের পরে বিএনপি মাশাআল্লাহ যেভাবে দখল বাণিজ্যের উৎসব করেছে, হুম, বড় একটা অংশ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপর তাদের একটা অংশ মনে করেছিল যে হয়তো জামাতকে ভোট দিবে, আল্লাহর আইন পাবে। কিন্তু গত ৬ মাসে জামাত যেভাবে যাহা রোজা তাহাই পূজা হুম, এবং যেভাবে তারা যশোরের খুলনার জামাতের প্রার্থী সনাতন ধর্মের নেতাকে বেহেশতে পাঠায় দিচ্ছে। তাতে কিন্তু ধর্মবিরোধী যে মানুষগুলোর মনে জামাত সম্পর্কে একটু আ সহানুভূতি ছিল, আমি বিভিন্ন হুম, প্রান্তে বিভিন্ন জায়গায় আলোচনা করে আমার মনে হয়েছে তারা তাদের সেই জায়গাটাও হারিয়ে ফেলেছে। তো এর মধ্যে একটা অংশ মানুষ ভোট কেন্দ্রে যাবে না। তো সুতরাং আমি মনে করি যে কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের ভোট তারা পাবেন, হ্যাঁ? তারা তাদের সেই অনুমান ঠিক হবে না। আমার এটাও একটা স্পেকুলেশন। আমারটাও কোনো মানে আপনার এটা এমন না যে কোনো সুনির্দিষ্ট মানে প্রমাণিত তথ্য নয়। এটা হচ্ছে একটা রাজনৈতিক আবহাওয়াকে কেন্দ্র করে আমার একটা স্পেকুলেশন। তো এটার জন্য আমাদেরকে ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমার কেন জানি মনে হয় এখনো কিন্তু আমি ভোট দেখছি না। হুম, ভোটই যদি হতো তাহলে এইভাবে একটির পর একটি উপলক্ষ্য তৈরি করা হতো না, যাতে হুম। নির্বাচনটা হতে না পারে।
আপনাকে বুঝতে হবে যে মানুষটি গ্রামীণ ব্যাংকের পদ ছাড়তে রাজি নয়। সে মানুষটি বাংলাদেশের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিবে। এটা আমার সে বিশ্বাস তার প্রতি নাই। যে মানুষটি এসেই সর্বপ্রথম সমস্ত আইন-কানুন তোয়াক্কা না করে ৬৬৬ কোটি টাকা নিজের কর মকুব করে নেন। যে মানুষটি এসে পৃথিবীতে তিনিই একমাত্র সরকার প্রধান। যেভাবে হোক তিনি তো সরকার প্রধান হয়েছেন। তিনি একমাত্র সরকার প্রধান যিনি সরকার প্রধানের পদে বসেই নিজের একটা ইউনিভার্সিটি নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স জি, জি, জি। নিয়েছেন, মোবাইল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন। সেই মানুষটি এত সহজেই নির্বাচন দিয়ে ফিরবেন আমার মনে হয় না। যদিও বা আমি মনে প্রাণে চাই আমার মনে হওয়াটা ভুল হোক, দেশে যেভাবে হোক কারণ আল্টিমেটলি তো আমরা এই দেশের মানুষ। আমার সবচেয়ে বড় কষ্টের জায়গায় আছেন দুর্নীতি, সন্ত্রাস, মানুষ খুন এগুলো নিয়ে অবশ্যই আমার কনসার্ন আছে। কিন্তু আমি সবচেয়ে ভয় পাচ্ছি একটা জেনারেশন যে অসভ্যতার দিকে, বর্বরতার দিকে আগাচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তার শিক্ষকদেরকে বলতেছে, "আসো তুমি সাইন করো, রিজাইন করে চলে যাও। তুমি শিক্ষকতা করতে পারবা না। কারণ তুমি অন্য একটা মত ধারণ করো।" এবং সেটাকে বাহবা দিচ্ছে। আরেকজন অসভ্য নারীর সবচেয়ে স্পষ্টকাতর অঙ্গ নিয়ে অশালীন, অশ্রাব্য ভাষায় বক্তব্য দিচ্ছে। তাকে একদল পশু সমর্থন দিয়ে বলছে সে আমাদের আইকন। দেশটা কোথায় যাচ্ছে? একেবারেই তাই। এটাই আমাদের জন্য বড় কনসার্ন। এখান থেকে দেশটা ফেরানো যায় কিনা? ওই যে আমি বলছিলাম না আপনাকে যে যখন পানি ঘোলা থাকে মাছ শিকার করা যায়। যখন দেশের অবস্থা হযবরল হয়, একটা জেনারেশন ধ্বংস করে দেওয়া হয়, তখন সে দেশে গিয়ে যা খুশি তা করা যায়। আজকে আমরা সেই আশঙ্কাজনক অবস্থায় নিপতিত হয়েছি। এখান থেকে উত্তরণের জন্য আমি মনে করি আওয়ামী লীগের দিকে তাকানোর দরকার নেই। বিএনপির দিকে তাকানোর দরকার নেই। অন্যান্য রাজনৈতিক দলের দিকে তাকানোর দরকার নেই। প্রতিটি মানুষ যারা বাংলাদেশে বিশ্বাস করে, তার সন্তানের নিরাপদ ভবিষ্যতে বিশ্বাস করে, তার সন্তানকে অসভ্যতা, বর্বরতা, অশ্রাব্য, অশালীনতা, সৃজনশীলতাহীনতা থেকে রক্ষা করতে চায়। তাদের সবার একটা জায়গায় মিনিমাম এক হওয়া দরকার যে, আমার সন্তান বকে যাক সেটা আমি চাইতে পারি না। আমি মাঝে মধ্যে ভাবি যে, যেই নেতাগুলো সন্তানের নে যে নেতাগুলো তারাও তো কারো না কারো সন্তান। তারা যখন গালির পক্ষে যুক্তি দেয় যে, "আমি তো গালি দিচ্ছি কাকে? আমি ফ্যাসিস্টকে গালি দিচ্ছি। এটা তো আমার অধিকার। হাদিবে শিখিয়ে গিয়েছে।" আমার ইচ্ছে হয় তাদের বাপ-মাকে একটু দেখার যে, "তোরা কি বলিস? পৃথিবীর কোন সভ্যতায় কাকে গালি দেওয়া আছে? আমি যত হুম, বড় অপরাধী, অপরাধীকেও গালি দেওয়ার কোন জায়গা নেই। সাজা দেওয়ার আছে, সর্বোচ্চ সাজা। ফাঁসি দিতে পারেন। হুম, কিন্তু হুম, গালি হুম। দিতে পারেন না। অশালীনতা, অসভ্যতা, বর্বরতা কোন যুক্তি হতে পারে না।" আজকে তারা এই অন্ধকার শ্রেণীর মানুষগুলো সেই অশালীনতা, অসভ্যতাকেই আপনার সভ্যতা হিসাবে, অধিকার হিসাবে পরিচিত করার চেষ্টা করছে। এটা আমার জন্য বড় সংখ্যা। ভালো থাক দেশ এই শঙ্কার জায়গা থেকে বেরিয়ে আসুক। এটাই কায়মানবাক্যে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। দেশের সব শ্রেণীর জনগণের কাছে করজোড়ে আবেদন জানাই। আসুন প্রত্যেকে আমাদের সন্তানদেরকে অন্ততপক্ষে রাজনীতি যারাই করুক, যাকে খুশি সমালোচনা করুক। রাজনীতি যারা করে বঙ্গবন্ধু বলেন, ফিদেল ক্যাস্ট্রো বলেন, আপনার মহাত্মা গান্ধী বলেন সবার সমালোচনা করা যায়। সমালোচনা করেন। কিন্তু সেটা অবশ্যই সমালোচনা করতে গিয়ে যেন আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদের বানিয়েছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। সেই জায়গা থেকে যেন আমরা পতিত না হই।